স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। ভারত থেকে পাকিস্তান, দুবাই টু আফগানিস্তান, কোথাও যেন বিপদ পিছু ছাড়ছে না বাংলাদেশের। কদিন আগেই নিরাপত্তার সংখ্যায় ভারতে গিয়ে খেলতে পারল না বিশ্বকাপ, আর এবারে পিএসএল এ ডাক এসেছে তো পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে ডাক দিয়ে বসে আছে যুদ্ধের। মানুষ মরছে, ক্রিকেট তো পরের কথা, সীমান্তবর্তী অঞ্চলে জীবন বাঁচানোই হয়েছে দায়। আর বিসিবি বলছে এনওসি দেয়া মানেই 6 টাইগার ক্রিকেটারের গুড টু গো নয়, অপেক্ষা সরকারের অনুমতির। রিপোর্টে বিস্তারিত। একটা বৃষ্টিমাখা বিকেলও চাঁপাইনবাবগঞ্জের নাহিদ রানার জীবনে ঈদের আনন্দ এনে দিতে পারে যদি সেদিন বল হাতে সফল হন। স্ট্রাইক বোলার হিসেবে তাসকিন শরীফুলরা আছেন, ডেথ ওভারে মুস্তাফিজ তো দুনিয়ার সেরা, মিডল ওভারে নতুন করে যেন পাকিস্তান সিরিজে নিজেকে চিনিয়েছেন নাহিদ রানা। একে একে তুলে নিয়েছেন 5 উইকেট, জীবনের প্রথম ফাইফার। বোঝা হয়ে গেছে ওকে দলে টেনে নিতে ভুল করেনি পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। এ নিয়ে পাকিস্তান সিরিজের পর বাংলাদেশের মোট 6 ক্রিকেটার কনফার্ম হয়েছেন পিএসএল এ। কিন্তু অভাগা যেদিকে যায় সাগর শুকোতে সময় লাগে না। যে নিরাপত্তাহীনতার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ পর্যন্ত খেলতে রাজি হয়নি বিসিবি, সেই একই কারণ তো দেখা দিয়েছে পাকিস্তানেও। কারণ বেশ আগেই আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে নওয়াজ শরীফের দেশ। তবে বিসিবি এক্ষেত্রে খানিকটা নরম। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের হিসেব মাথায় রেখে ওই 6 ক্রিকেটারকে এনওসি দিয়েই দিয়েছে সময় মতো। কার্যত তাই আর বাধা থাকার কথা না পাকিস্তান যাত্রায়। কিন্তু এখানেই টুইস্ট, বিসিবি আন্তর্জাতিক গণমাধ্যমেই স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশি ক্রিকেটার পাকিস্তানে গিয়ে পিএসএল খেলতে হলে বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। সেই প্রসেস অবশ্য বিসিবিই করছে, কিন্তু অনুমতি পাওয়াটা হলো আসল বিষয়। কারণ পাকিস্তান কাগজে কলমে এখন একটা যুদ্ধরত দেশ। ওদিকে পাকিস্তানের ক্রিকেট বোর্ড এ ধরনের কনসার্ন টের পেয়ে বেশ বড় সড়ো একটা স্টেটমেন্ট প্রকাশ করেছে। তারা জানিয়েছে পাকিস্তান সুপার লিগ নিয়ে কোনো সিকিউরিটি কনসার্ন আদৌ নেই। প্রতিটা ম্যাচ ফিক্সচার অনুযায়ী হবে। প্রস্তুতির জন্য যে দলের যে মাঠ বরাদ্দ দেয়া হয়েছিল সেগুলো সেখানেই থাকবে এবং সার্বিক নিরাপত্তার দিকে নজর রাখা হবে। দেশের প্রধানমন্ত্রীকে যেমন সিকিউরিটি প্রোটোকলের মধ্যে রাখা হয়, তেমনটা নিশ্চিত করা হবে প্রত্যেক ক্রিকেটারের জন্যও। প্রথমে শোনা গিয়েছিল পিএসএল খেলতে অস্ট্রেলিয়ান কিছু ক্রিকেটারের আপত্তি এসেছে নিরাপত্তা ইস্যুর কারণে, তাই ব্যাকআপ প্ল্যান হিসেবে টুর্নামেন্ট দুবাইয়ে সরিয়ে নেয়ার চিন্তাও করেছিল তারা। যদিও পিসিবি দাবি করছে অফিসিয়ালি কোনো দেশের ক্রিকেটারই এখনো বলেনি তারা এই টুর্নামেন্ট খেলতে আসতে ইচ্ছুক নন। তবে একটা বিষয় তো এড়ানো যাচ্ছেই না, কাছাকাছি সময়ে শুরু হতে যাওয়া আইপিএল এর ক্ষেত্রেও যেটা বাস্তব, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার কারণে বেসামরিক বিমান চলাচল থমকে আছে। তাই বিকল্প রুট ঘুরে আসতে হচ্ছে ক্রিকেটার এবং টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের। ফ্লাইট শিডিউল জটিলতার কারণে সবাই আসতে পারবেন কিনা সেটা নিয়েও আছে জোর সন্দেহ। খালিদ জামিল, ৭১। 26শে মার্চ থেকে শুরু হচ্ছে এবারের পিএসএল। 8 দলের টুর্নামেন্টে 3টি ভিন্ন দলে থাকছে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব। 6 বাংলাদেশি ক্রিকেটার খেলছেন এবারের পিএসএল এ। যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এটাই সর্বাধিক টাইগার ক্রিকেটারের উপস্থিতি। এ কারণেই এবছরের পাকিস্তান সুপার লিগ নিয়ে ভক্তদের মাঝে আগ্রহ অন্যান্য বারের চেয়ে বেশি। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ খেলার সম্ভাবনা কতটুকু, কবেই বা মাঠে নামছে টাইগাররা? ফয়সাল হাবিবের রিপোর্ট। নিলাম থেকে শুধুমাত্র নাহিদ রানাকেই দলে নিয়েছিল পেশোয়ার জালমি। পরবর্তীতে শরীফুল ইসলাম এবং একেবারে শেষ মুহূর্তে গিয়ে তানজিদ হাসান তামিমকে নিয়েছে দলটা। 3 বাংলাদেশি ক্রিকেটার নিয়ে পেশোয়ার জালমি যেন হয়ে গেছে টাইগার জালমি। আসার খবর হলো শুধু স্কোয়াডে সাজিয়ে রাখার জন্যই নয়, জালমির প্রায় প্রতি ম্যাচেই থাকার কথা কোনো না কোনো বাংলাদেশি ক্রিকেটারের। গেলবার বেঞ্চে বসে পিএসএল কাটাতে হলেও এবার প্রথম দিন থেকে জালমির জার্সিতে মাঠে নামবেন নাহিদ রানা। পাকিস্তান সিরিজে তার পারফরমেন্স এবং জালমির স্কোয়াডে বিদেশি পেসারের অভাবই এর পেছনের কারণ। বিদেশি অলরাউন্ডার ক্যাটাগরিতে অ্যারন হার্ডি এবং মাইকেল ব্রেসওয়েলেরই থাকার কথা জালমির একাদশে। অপর বিদেশি কোটায় তানজিদ তামিমকে একাদশে থাকতে হলে লড়াই করতে হবে লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিসের সাথে।
যেহেতু বেশিরভাগ টাইগার ক্রিকেটার বিসিবির কাছে এনওসি পেয়েছে 12 এপ্রিল পর্যন্ত, তাই পুরো টুর্নামেন্টে থাকা হবে না তাদের। পেশোয়ারের জার্সিতে 5টা ম্যাচে মাঠে দেখা যাবে টাইগারদের, যার প্রথমটা 28 মার্চ রিশাদের দলের বিপক্ষে, 31 মার্চ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জালমির। লম্বা বিরতির পর 8 এপ্রিল হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে তারা। 9 তারিখ ওদের প্রতিপক্ষ করাচি কিংস। 11 এপ্রিল রানাদের দেখা হবে মোস্তাফিজদের সাথে, মুখোমুখি হবে পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স। বরাবরই লাহোর কালান্দার্স দলে ভালো কদর আছে বাংলাদেশের ক্রিকেটারদের। এবারও মোস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমনকে স্কোয়াডে নিয়েছে দলটা। দুজনের মধ্যে দ্য ফিস একাদশে থাকছেন নিশ্চিতভাবেই। ইমনকে একাদশে জায়গা করে নিতে লড়তে হবে সাউথ আফ্রিকান উইকেটকিপার ব্যাটার রুবেন হারম্যানের সাথে। তবে যেহেতু ইমনের এনওসি আছে 21 এপ্রিল পর্যন্ত, তাই অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় মাঠে নামা হবেই এই টাইগারের। আসর শুরুর দিনই মাঠে নামবে লাহোর কালান্দার্স, প্রতিপক্ষ নবাগত দল হায়দ্রাবাদ কিংসম্যান। 29 মার্চ, 3 এবং 9 এপ্রিল নিজেদের পরের 3টা ম্যাচ খেলবে কালান্দার্স। 11 এপ্রিল পেশোয়ারের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরবেন মোস্তাফিজ, কিন্তু লাহোর স্কোয়াডে থেকে যাবেন পারভেজ ইমন। পিএসএলে মোট 8টা ম্যাচের জন্য এনওসি পেয়েছেন ইমন। স্কোয়াডে থাকবেন 21 এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ পর্যন্ত। এদিকে দেশের ডিউটি শেষ করে ফিস আবার যাবেন পিএসএলে এপ্রিলের 22 তারিখ। অর্থাৎ পুরো টুর্নামেন্ট জুড়েই টাইগার ক্রিকেটারদের সার্ভিস পাবে লাহোর কালান্দার্স। নবাগত দল রাওয়ালপিন্ডি পিন্ডিসে শুরু থেকেই একাদশে থাকার কথা রিশাদ হোসেনের। সেক্ষেত্রে নিজেদের প্রথম ম্যাচেই বন্ধু তামিম শরীফুলদের সাথে দেখা হবে রিশাদের। 2 এপ্রিল করাচি কিংসের বিপক্ষে ম্যাচ পিন্ডিজের। 4 এপ্রিল তারা মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের। 10 এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে রিশাদ হোসেনের এবারের পিএসএল মিশন। মার্চ এপ্রিলে চলমান পিএসএলে প্রায় প্রতিদিনই দেখা যাবে কোনো না কোনো বাংলাদেশি ক্রিকেটারকে। আবার এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা ওয়ানডে এবং টি20 সিরিজ খেলবে। দুয়ে মিলিয়ে বিশ্বকাপ না খেলার কষ্ট ভুলে টাইগার ফ্যানরা খানিক ভালো সময় কাটাবে, তা নির্দ্বিধায় বলা যাচ্ছে। ফয়সাল হাবিব, ৭১। পাকিস্তান সুপার লিগের 11তম আসর শুরুর আগে জমে উঠেছে উন্মাদনা। এবারের অফিসিয়াল অ্যান্থেম লিড ভোকাল হিসেবে থাকছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। লিগ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পীদের তালিকা প্রকাশ করে এই ঘোষণা দিয়েছে। আসর শুরু হবে 26 মার্চ, চলবে 3 মে পর্যন্ত। অ্যান্থেম ঘিরে ভক্তদের আগ্রহের বড় কারণ আতিফ আসলামের প্রত্যাবর্তন। তার সঙ্গী কণ্ঠ দিবেন সাবরি সিস্টার্স, আইমা বেগ ও দানিয়া কানওয়াল। এর আগে 7ম আসরে বহুল আলোচিত অ্যান্থেম আগে দেখত আইমা বেগের সঙ্গে পারফর্ম করেছিলেন আতিফ, তাই দ্বিতীয়বারের মতো পিএসএল অ্যান্থেমে নেতৃত্ব দিচ্ছেন তিনি। 39 দিনের এই টুর্নামেন্টে এবার প্রথমবারের মতো অংশ নেবেন 8টি দল। আগের 6 দলের সঙ্গে যুক্ত হয়েছে নতুন 2টি ফ্র্যাঞ্চাইজি, রাওয়ালপিন্ডিজ ও হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান। দল বাড়ায় প্রতিযোগিতা যেমন বাড়বে, তেমনি দর্শক আগ্রহ নতুন উচ্চতায় পৌঁছতে পারে। নাহিদ রানা বাংলাদেশের বড় সম্পদ, তার যত্ন নিলে ফায়দা মিলবে দেশের ক্রিকেটের। পাকিস্তানের ব্যাটিং অর্ডার ভেঙে চুরে দেয়া এই গতিময় পেসারে মুগ্ধ বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার বিশ্বাস, টাইগার পেস অ্যাটাক দুনিয়ার যে কোনো দলকেই চ্যালেঞ্জ জানাতে, চাপে ফেলতে তৈরি। সাইফুল রূপকের রিপোর্ট। নাহিদ রানার স্পেল, নাহিদ রানার এগ্রেশন, উইকেট টেকিং ডেলিভারি কেমন? দেখেন, নাহিদ রানা আমাদের যত্ন নিতে হবে। আমাদের টিমে এখন একজন বলার আছে যে সে 150-তে বল করতে পারে। তো অবশ্যই আমাদের এখন ডিফারেন্টভাবে আর যে কোনো টিমই চিন্তা করবে আমরা যখন আমাদের এই পেস ইউনিট নিয়ে যাব যে আমাদের টিমে একজন 150 কিলোমিটার বল করে। তো অসাধারণ ফিলিং এটা। প্রচুর হার্ডওয়ার্কারও, মাশাআল্লাহ, নিজেকে প্রচুর সময় দেন, কষ্ট করেন। প্রথম ম্যাচে যখন নাহিদ রানা একের পর এক উইকেট পাচ্ছে, উইকেট 5টা ডেলিভারিতে পেয়েছে, কিন্তু অনেকগুলো ডেলিভারি আছে যেটা ডিসকমফোর্ট ফিল হয়েছে তাদের। পাকিস্তানি ব্যাটাররা খেলতে পারেনি ঠিকঠাক ওই তার স্পেলটা। আপনি ডাগ আউট থেকে যখন দেখেছেন মনে হচ্ছিল পাকিস্তানি ব্যাটাররা ভয় পাচ্ছে বা একদম তাদের মাথা খারাপ অবস্থা। হ্যাঁ, পাকিস্তানের যে কোনো ব্যাটসম্যানই 150-তে যখন আপনি বল করবেন, হার্ড লাইনে বল করবেন, যে কোনো ব্যাটসম্যানের জন্যই ডিফিকাল্ট। খুব রেয়ার যে 150-এ বল করে ওয়ার্ল্ড ক্রিকেটে আছে। হাইট, হ্যাঁ, লম্বা সব কিছু মিলে। তো আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ সে যদি এভাবে কষ্ট করতে থাকে অবশ্যই হিউজ ইমপ্যাক্ট ফালাবে বাংলাদেশ ক্রিকেটে। আপনি শোয়েব আখতার, শন টেট সহ অনেক বড় বড় পেস বল খেলছেন। বাংলাদেশে এখন যারা পেস ইউনিটে আছেন, নাহিদ রানা, তাসকিন, মোস্তাফিজ, টানা 3টা ম্যাচ খেলো, 3জনই দুর্দান্ত ফর্মে। এরকম প্রাইম ফর্মে এই ক্রিকেটাররা, এটা তো আমাদের জন্য একটা ব্লেসিং।
অবশ্যই লাস্ট কবে বাংলাদেশ এরকম একই টিম খেলেছেন পরপর 3 ম্যাচে আমি খেয়াল করতে পারছি না। তো এটা একটা পজিটিভ দিক যে আমরা প্লেয়াররা ফিটনেস নিয়ে তারা কাজ করছেন। যখন তারা ফিট থাকবে তখন কিন্তু আমাদের ডিসিশন নেওয়াটা খুব সহজ, যে পারফর্মাররাই ম্যাক্সিমাম ম্যাচ খেলবে। তো পেস ইউনিট তো আমাদের সবসময় ভালো ছিল, লাস্ট 7-8 বছর ধরেই ভালো ছিল। তো এই ধরনের উইকেট হলে আমি মনে করি যে আমাদের পেসাররা আরও ভালো করবেন, এবং সব এক্সপিরিয়েন্স। তাসকিন অনেক দিন ধরে খেলছেন, মুস্তাফিজও এক্সপিরিয়েন্স, নাহিদ রানা নতুন এসেছেন, ফাস্টেস্ট বোলার ওয়ার্ল্ডের 4-5টা ফাস্টেস্ট বোলারের মধ্যে একজন, শরীফুলও বাইরে আছেন, বাইরে আরও 4-5টা ফাস্ট বোলার আছে। তো আমি মনে করি যে আমাদের পেস ইউনিটটা খুব হেলদি আছে। ইনজুরি বা পায়ে ব্যথা পাওয়ার পরও মোস্তাফিজ যেভাবে কন্টিনিউ করলো, শেষ বলটা করলো, উইকেট পেলো, এটা অসাধারণ ছিল। এটা আসলে পুরো টিমকে আমি মনে করি যে মোরালি অনেক আপ করেছে ওই জায়গাটাতে, যখন আপনার এত বড় একটা ইনজুরির থেকে আপনি উঠে আবার বল করে একটা উইকেট নিয়ে এসেছেন। এটা অসাধারণ একটা কমিটমেন্ট দেখিয়েছেন মুস্তাফিজ। তখন ড্রেসিং রুমে ডাগ আউটে কি চিন্তা হচ্ছিল, মানে মোস্তাফিজকে ওই শেষ বলটা না করলো আপনার কি চিন্তা করেছিলেন আসলে? সেটাই, যদি সে না করে তখন আমাদের 2টা অপশনই ছিল, এক বল কি সাইফ করবে নাকি রিশাদ করবে, 6 বল কে করবে, এইটাই আমরা হয়তো চিন্তা করছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ মুস্তাফিজ সে গার্ডসটা দেখিয়েছেন, যে বিগ হার্ট গার্ডসটা দেখিয়েছেন যে না আমি শেষ করব। তারপর তো ওই বলে উইকেটটা আমাদের খুব কাজে দিয়েছে। সাইফুল রূপক, 71। ভিয়েতনামে উড়াল দেবার আগে জামাল মোরসালিনদের সঙ্গে দেখা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আশ্বাস দিয়েছেন সবসময় খেলোয়াড়দের পাশে থাকার। তাই তো বেতন কাঠামোতে আসছে সকল জাতীয় খেলোয়াড়। এদিকে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের 28 জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইশাক আকন্দ, ইসা ফয়সাল, মঞ্জুরুর রহমান মানিক, শাকিল হোসেন, সোহেল রানা জুনিয়র এবং রফিকুল ইসলাম। হাসান সজীবের রিপোর্ট। চাইলেই চাঁদ রাত্রের এই সময়টা বিশ্রাম নিতে পারতেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারতেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কিন্তু সেটা না করে তিনি ছুটে এসেছেন বাংলাদেশের টিম হোটেলে। দেখা করেছেন সবিজ সোম, জামালদের সঙ্গে, সেই সঙ্গে অনূর্ধ্ব 20 দলের ফুটবলারদের সঙ্গেও। কেন করেছেন? কারণ তার একটা দায়িত্ববোধের জায়গা রয়েছে, সেই সঙ্গে তিনি নিজে ফুটবলার ছিলেন। তাই এই সময়টা যেহেতু ফুটবলাররা ইচ্ছা করবে বিদেশের মাটিতে, তাদেরকে খানিকটা সাহস যোগাতে, সেই সঙ্গে তাদের কথাগুলো শুনতে, মনের চাওয়া পাওয়াগুলো শুনতে। আর ফুটবলাররাও মন খুলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে তাদের কথাগুলো বলেছেন। আমার যারা ন্যাশনাল টিম, যারা ন্যাশনাল টিমের হয়ে রিপ্রেজেন্ট করছে, তাদের পাশে যেহেতু আমি একজন ফুটবলার, সো ফুটবলার হিসেবে আমি কিন্তু ওই চেয়ারটিতে, ওই মাঠে কিন্তু একদিন খেলেছি তাদের জায়গায়। সো আমি তাদের ভালো লাগা, সুযোগ সুবিধা, কি কি প্রয়োজন রয়েছে সেটা আমি অনুভব করি। তো সেই অনুভব থেকে কিন্তু আসলে তাদের সাথে শেয়ার করে, এবং তারাও আমার সাথে বেশ কিছু বিষয় শেয়ার করেছে। উনি বলছে উনি সবসময় টিমের সাথে থাকবে, সবসময় সাপোর্ট করবে, মানে উনি খুব পজিটিভ ছিল। মানে আমার পুরো বাংলাদেশ ক্যারিয়ার ইজ দ্য ফার্স্ট টাইম আই সি আ স্পোর্টস স্টেট মিনিস্টার টিমের সাথে করছে, সো এটা ভেরি গুড। আমরা ক্রীড়াকে দেখতে চাই যে একটা বড় পরিবার, এই পরিবারের উদ্দেশ্যই কিন্তু আমরা ঈদ মোবারক জানাচ্ছি। এবং আমাদের যে খেলোয়াড়রা, তারা বিশ্বাস করে যে খালি তাদের পরিবার না, তাদের খেলা পরিবার না, পুরো বাংলাদেশে তাদের পরিবার। এই পরিবারের জন্য তারা ঈদের উপহার আনবে আগামীতে খেলা, ভালো খেলা দিয়ে। সময়ের পালা বদলে বাফুফে ফুটবলারদের যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে, যেটা মনে করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি যখন খেলেছেন তখন তিনি কি ধরনের সুযোগ সুবিধা পেয়েছিলেন? আমরা যখন প্লেয়ারের জায়গায় ছিলাম, আমাদের অনেক বেশি সীমাবদ্ধতা ছিল। আজকে একটু আগে আমাদের যে কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ হাসান আল মামুন বলছিল যে আমরা যখন ছিলাম তখন আমাদের রুমে কিন্তু এসি ছিল না। আমরা ফ্যানের ভিতরে হসপিটালের বেডের মতো আমরা এক একটি রুমে 4 জন করেছিলাম। সো সেইভাবে কিন্তু আমরা সার্ভাইভ করে এসেছি। সো সেই জায়গা থেকে আজকে আমাদের খেলোয়াড়দের যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া হচ্ছে, সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, তাদের যে দেখভাল করা হচ্ছে, সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে আমরা একটি রাইট ট্র্যাকে রয়েছি, পজিটিভ ওয়েতে রয়েছি। আমার ফুটবল যাতে এইভাবে এগিয়ে যেতে পারে, এবং সরকার সকল স্পোর্টসম্যানের সাথে রয়েছে। এশিয়ান কাপে বাংলাদেশ ছিটকে গেছে তাদের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। তবে এটাকে কোনোভাবে নিয়ম রক্ষার ম্যাচ দেখছেন না জামাল ভুঁইয়া। তিনি বলছেন এই ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে, যেমনটা 3 পয়েন্ট আদায় করে নিবে, আর সেটাই হবে দর্শকদের জন্য ঈদ উপহার। সবাইকে ঈদ মোবারক, টিমের জন্য দোয়া করেন, আর ইনশাল্লাহ আমরা সিঙ্গাপুরের সাথে 3 পয়েন্ট পাবো। হাসান সজীব, 71, ঢাকা।
বাফুফের বয়সভিত্তিক দল অনূর্ধ্ব 20 দলের কোচ মার্ক কক্সের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাছবিচার না করেই কক্সকে এই দায়িত্ব দেয়া হয়েছে কিনা তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা চলছে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলছে ভিন্ন কথা। খতিয়ে দেখা হয়েছে এই আইরিশের বায়োডাটা, সেই সাথে ক্যাম্পে মিডিয়া কেন নিষিদ্ধ ছিল তা নিয়েও জবাব দিয়েছে বাফুফে। আবু নাইমের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার সাথে সাথে অপরিচিত একজন কোচ হয়ে উঠলেন বাংলাদেশের ফুটবলের চেনা মুখ। দেশের কেউ তাকে চিনত না, কোনোদিন তাকে দেখেনি, নামটাও পর্যন্ত শোনেনি। তাতেও সমস্যা ছিল না, কিন্তু বাংলাদেশের বয়সভিত্তিক দলের কোচ মার্ক কক্স এর আগে কোথায় দায়িত্ব পালন করেছেন, কোনো কোচিং লাইসেন্স আছে কিনা বা আদৌ তিনি এই পর্যায়ে কোচিং করানোর জন্য ফিট কিনা তা নিয়ে শুরু হয় জোর সমালোচনা। তবে বাফুফে এবার সেসব আলাপের জবাব সামনে নিয়ে এসেছে। ম্যানচেস্টার ইউনাইটেড, স্টক সিটি এবং উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সের টপ লেভেলের প্লেয়ার ও কোচদের সাথে কাজ করেছেন বলে নিজের বায়োডাটায় লিখেছেন মার্ক কক্স। ইউএফএর লাইসেন্সও আছে একটা। বায়োডাটায় আরও বলা আছে 5টি মহাদেশে ফুটবল কোচিং করিয়েছেন এই আইরিশ। অভিজ্ঞতার ঝুলি যার এতটাই সমৃদ্ধ, তাকে খোঁজ করলে তো হাতের নাগালেই পাওয়ার কথা। কিন্তু কই, মার্কের নাম নেই ট্রান্সফার মার্কেট সহ ফুটবলের গুরুত্বপূর্ণ কোনো সাইটে। তাহলে কোন জলে স্থলে চরাচরে নিভৃতে এতদিন ফুটবল কোচিং করিয়েছেন তিনি? তবে কি বাফুফে এমন কাউকে নিয়োগ দিয়েছে যার প্রোফাইল বলার মতো ভারী না? এটা নিয়ে কোনো কনফিউশন নেই, কারণ উনি লিখেছেন যে কি কি কোর্স উনি অ্যাটেন্ড করেছেন। তার ভেতরে প্রো লাইসেন্স কোর্স উনি অ্যাটেন্ড করেছেন। কোয়ালিফিকেশন উনি স্পষ্টভাবে লিখেছেন উনি ইউএফআর এ গ্রেড লাইসেন্স হোল্ডার এবং প্রফেশনাল কোর্স উনি পার্ট 1 কমপ্লিট করেছেন। অনূর্ধ্ব 20 দলের কোচ হিসেবে 1 মাস কাজ করবেন মার্ক কক্স। এরপর তার পারফরমেন্স পর্যালোচনা করে অন্য কাজ বুঝিয়েও দেওয়া হতে পারে। আপাতত এই আইরিশের কাজ মালদ্বীপে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট। সেখানে ভালো করলেই মিলতে পারে চুক্তির মেয়াদ বাড়ানোর বড় সুযোগ। দেশ ছাড়ার আগে ক্যাম্প করেছেন ফুটবলাররা, কিন্তু সেখানে ছিল না মিডিয়া অ্যাক্টিভিটি। প্লেয়ারদের ছবি নেওয়ার কোনো সুযোগ পর্যন্ত ছিল না সেখানে। প্রশ্ন, নতুন কোচের ক্যাম্পে কি এমন হয়েছে যা দেখতে মানা, নাকি গোমর ফাঁস হয়ে যেতে পারে সেই সংখ্যায় ক্যাপ এঁটে দেওয়া হয়েছে দেশের গণমাধ্যমের লেন্সে? আসলে আমাদের যে ট্রেনিং সেশনগুলি হবে ওগুলো আউটসাইড মিডিয়াকে আমরা ওইভাবে ভিতরে এসে ফিল্ম করতে দিব না এবং ইন্টারভিউ করতে দিব না, এটাই আমাদের একটা ইয়ে ছিল। হাউএভার আমরা তো ডেইলি কয়েকটা ইন্টারভিউ নিয়ে ট্রেনিংয়ের ক্লিপও নিয়ে আমাদের বিএফএফ এর মিডিয়া হাউসের থ্রু দিয়ে আমরা ওগুলো রিলিজ করেছি। বেশি প্রেশার দেওয়া ঠিক না, স্পেশালি যখন ওরা ট্রেনিংয়ে যায়। উই ডিডন্ট ওয়ান্ট টু পুট দ্যাট কাইন্ড অফ প্রেশার অন দেম। ক্লোজ ডোর অনুশীলন হলেও বাফুফে মিডিয়াকে যোগান দিয়েছে ফুটেজ আর ইন্টারভিউ। প্রশ্ন তো এখানেও, ক্লোজ মানে তো দরজা একেবারে বন্ধই বোঝায়। তাহলে আবার বিশেষ দরজা খোলা হলো কোন স্বার্থে? ফিরে আসা যাক মার্ক কক্সের প্রসঙ্গে। কোয়ালিটি এক্সপেরিয়েন্স নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে সেসব উড়িয়ে দেওয়ার জন্য এই টুর্নামেন্ট হতে পারে ভালো অপশন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মালদ্বীপে কি ফল হয় সেটাই এখন দেখার বিষয়। সেখানে বাংলার ছেলেরা কেমন পারফর্ম করে সেটা দেখে হয়তো কিছুটা হলেও বোঝা যাবে মিস্টার কক্স আসলে কোন ক্ষেতের মূল্য, যাকে আদর সোহাগে তুলে এনে লালন পালন করতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আবু নাইম, ৭১। পোল্যান্ডের বিশ্ব ইনডোরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ইমরানুর রহমান। 60 মিটার দৌড়ে পঞ্চম হয়েছেন ইমরানুর। টাইমিংয়ে আগের চেয়ে উন্নতি হয়েছে এই তারকার। 2 মাসে 2 বার ট্র্যাকে নেমেছেন ইমরানুর। এর আগে ফেব্রুয়ারি মাসে 60 মিটার দৌড়ে নেমে নিজের হিটে দ্বিতীয় হয়েছিলেন তিনি। এবার পোল্যান্ডে 49 জনের মধ্যে 37তম হয়েছেন। 60 মিটার দৌড় শেষ করতে ইমরানুরের লেগেছে 6.71 সেকেন্ড, যা এশিয়ান ইনডোরের চেয়ে 0.02 সেকেন্ড কম। এর আগে 2023 সালে কাজাখস্তানে এশিয়ান অ্যাথলেটিক্সে 60 মিটার স্প্রিন্ট সময় লেগেছিল 6.59 সেকেন্ড, যা কিনা ইমরানুরের ক্যারিয়ার সেরা টাইমিং। সেবার সোনা জয়ে জিতেছিলেন ইমরানুর। এই জন্য এখনকার খেলাযোগে সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।